ভারত বাংলাদেশ সম্পর্ক চরম অবনতিশীল, এটার বলার অপেক্ষা রাখে না। প্রতি মুহূর্তেই মানে দিনকে দিন এটা অবনতি থেকে অবনতিতে যাচ্ছে এবং বাংলাদেশের দিক থেকে উদ্বেগ জানানো হচ্ছে, উৎকণ্ঠা জানানো হচ্ছে, কিছু কিছু ব্যবস্থা নেওয়া হচ্ছে ভারতের দিক থেকেও লাগাতার। এবং আজকে আমাদের সামনে ভারতের একটা রিয়েকশন আছে এবং এই রিয়েকশন ধরে এটা নিশ্চিতভাবে বলা যায় যে বাংলাদেশও কিছু রিয়েকশন দেখাবে। এবং এটার সঙ্গে এই যে দুই দেশের এখন রিয়েকশন শুধু কূটনীতিক পর্যায়ে, যে কূটনীতিকদের তলব করা, বিভিন্ন বা কূটনৈতিক চেইনে জবাব দেয়া, চিঠি দেয়া, সেই পর্যায়ে নাই। এটা বলা যেতে পারে যে মিডিয়া এবং পাশাপাশি কিছু অপ্রীতিকর ঘটনা এবং দুই দেশের কূটনৈতিক পর্যায়ে চরম একটা অবনতিশীল সম্পর্কের দিকে। আমরা ছোট্ট করে আগে একটু নজর দিই ভারত আজ কি বলছে তার কথার দিকে। বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে জানিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সাম্প্রতিক বিভিন্ন ঘটনাকে উদ্বেগজনক বলে উল্লেখ করেছে। স্থানীয় সময় শুক্রবার 26 ডিসেম্বর নিয়মিত ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলছেন, এসব ঘটনাকে মিডিয়ার বাড়াবাড়ি বা রাজনৈতিক সহিংসতা বলে উড়িয়ে দেয়া যাবে না। খবর টাইমস অফ ইন্ডিয়ার। দেখেন, বাংলাদেশের বিভিন্ন মিশনে ওখানে হামলার অভিযোগ উঠেছে এবং ভারত বলছে যে এটা মিডিয়ার তৈরি না, মানে এগুলো মিডিয়ার তৈরি। বাংলাদেশে যখন মিডিয়ায় খবর আসছে, আবার ভারতের দিক দিয়ে যখন কোনো ঘটনার এরকম ঘটছে তখন তারা বলছে যে এটা মিডিয়া বা রাজনৈতিক সহিংসতা বলে উড়িয়ে দেওয়া যাবে না। বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে করা এক প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল তিনি বলেন, গত কয়েকদিনে আমরা একাধিক বিবৃতি দিয়ে বাংলাদেশে প্রচারিত ভ্রান্ত বর্ণনা প্রত্যাখ্যান করেছি। মানে দুই দেশের সম্পর্ক যখন অবনতি হয় তখন এক দল বোধহয় আরেক দলের দিকে এভাবেই তারা অ্যাটিটিউড করে এক দেশ আরেক দেশের সাথে। রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী সম্পর্কে আমরা অবগত এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, বাংলাদেশে হিন্দু, খ্রিস্টান ও বৌদ্ধ সহ সংখ্যালঘুদের বিরুদ্ধে যে নিরবিচ্ছিন্ন বিদ্বেষ চলছে তা গভীর উদ্বেগের বিষয়। আমরা ময়মনসিংহে এক হিন্দু যুবকের সাম্প্রতিক নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই এবং এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার প্রত্যাশা করি। ময়মনসিংহের সেই দীপুচন্দ্র দাস, তার ঘটনাটি একেবারে তুলকালাম পরিস্থিতি তৈরি করেছে। এদিকে রাজবাড়ির পাংশায় বুধবার 24 ডিসেম্বর রাতে গণপিটুনিতে অমৃত মণ্ডল ওরফে সম্রাট নামে একজনের নিহতের ঘটনা দুঃখজনক জানিয়ে এটি কোনো সাম্প্রদায়িক হামলা ছিল না বলে জানিয়েছে বাংলাদেশ সরকার। বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের বিবৃতিতে বলা হয়, রাজবাড়ির পাংশা থানাধীন এলাকায় বুধবার রাতে সংঘটিত একটি দুঃখজনক হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন সংবাদ মাধ্যম বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর বিষয়টি সরকারের নজরে এসছে। মানে এই ঘটনাগুলো এখন ছোটকে তেল থেকে তালও বানানো হচ্ছে, আবার তালকে অপর দেশ তোয়াক্কা না করে, অভিযোগ পাত্তা না দিয়ে তালকে তিল দেখানোরও চেষ্টা করে, এরকম অভিযোগ আছে। বিবৃতিতে সরকার বলেছে, পুলিশের তথ্য প্রাথমিক তদন্ত থেকে প্রতীয়মান হচ্ছে যে ঘটনাটি মোটেই সাম্প্রদায়িক হামলা নয়। মানে রাজবাড়ির পাংশায় এটি চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের থেকে উদ্ভূত সহিংস পরিস্থিতি থেকে সৃষ্ট ঘটনা। নিহত ব্যক্তি শীর্ষ সন্ত্রাসী অমিত মণ্ডল ওরফে সম্রাট চাঁদা দাবির উদ্দেশ্যে এলাকায় উপস্থিত হন এবং বিক্ষুব্ধ স্থানীয় জনতার সঙ্গে সংঘর্ষের এক পর্যায়ে প্রাণ হারান। তিনি ইতিপূর্বে 2023 সালে রুজুকৃত মামলায়, বেশ কয়েকটি মামলায় তিনি গ্রেফতারি পরোয়ানা ছিল। এছাড়া সম্প্রতি ভারতের দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশন, কলকাতার উপদূতাবাস এবং শিলিগুড়িতে ভিসা সেন্টার ঘিরে ভারতীয় জনতা পার্টি, বিজেপি ও কট্টরপন্থী কয়েকটি সংগঠন বিক্ষোভ এবং প্রধান উপদেষ্টার কুশপুত্তলিকা দাহ করেছে। এসব ঘটনায় আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সরকার। তার মানে বিন্দু বিন্দু করে ঘটনা একটার পর একটা ঘটনা ঘটেই যাচ্ছে এবং এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ভারত ভিসা যোগাযোগটাও সেটা বলা যায় যে একেবারে প্রায় বন্ধের শামিল। ফলে এই সিচুয়েশনে আমরা দেখেছেন যে আমরা যারা দিল্লির যেসব সাংবাদিককে নিয়ে আমরা টকশো করি, আমরা আলোচনা করি, তারা স্পষ্টতই বলছে যে 1971 সালে বাংলাদেশের প্রেক্ষিত যেরকম ছিল, সেই সময় বাংলাদেশে তৎকালীন পূর্ব পাকিস্তানে, তৎকালীন পশ্চিম পাকিস্তান যেই অনাচার ও বিচারের রাজত্ব কায়েম করেছিল, সেরকম একটা প্রেক্ষিতে পরে দিল্লি বা ভারত বাংলাদেশের সাথে একজোট হয়ে পাকিস্তানের বিরুদ্ধে তারা ফাইট করেছিল। এই সাম্প্রতিক সময়ে এই ধরনের ঘটনাগুলোকে তারা মিন করছে ওই 71 সালের মতো করে, যে ওই সময়ের মতো এগুলো দিনকে দিন বাড়ছে, এগুলো বাড়তে থাকলে তাদের দেখার দৃষ্টিভঙ্গি পরিবর্তন হবে। ভারতের রণধীর জয়সওয়ালের বিবৃতি দেখেছেন যে তারা
নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন বলতে তারা কি বোঝাতে চাচ্ছেন? এটা কি এমন কোনো সিচুয়েশন যে একটার পর একটা কড়া বার্তা দেওয়া হচ্ছে, তারপরে ভিন্ন কোনো আঙ্গিক? আমরা এর আগে তো অনেকগুলো আলোচনায় বলেছি যে বাংলাদেশের বিশেষ করে লালমনিরহাট বর্ডার ধরে ভারত গ্যারিসন প্রতিষ্ঠা করেছে, তার সেদিকে চিকেন নেকের নিরাপত্তা বিশ্লেষণের কথাটি মাথায় রেখে সে পুরো এলাকাটিতে একটি নিরাপত্তা জাল তৈরি করেছে। এবং এমন সময় এই নিরাপত্তা জাল তারা তৈরি করেছে যখন বাংলাদেশের ভেতর থেকে চিকেন নেক সম্পর্কে বিভিন্ন স্লোগান দেওয়া হয়েছে, বিভিন্ন উস্কানিমূলক কথাও বলা হয়েছে। সেটা আবার ভারতের বিজেপি, ভারতের ধর্মভিত্তিক যার সংগঠন, তারাও বসে থাকেনি। তারাও বাংলাদেশের এই গোষ্ঠীটা খেপে যায় এ ধরনের আরো কার্যক্রম, মানে দুই পক্ষই ওই যে বলে যে এক হাতে তালি বাজে না, দুই হাতে তালি বাজার মতন একটা সিচুয়েশন তৈরি করে দুই দেশের মানুষের আন্তঃযোগাযোগ, তাদের সাংস্কৃতিক বিনিময়, তাদের অর্থনৈতিক বিনিময়, তাদের ব্যবসা বাণিজ্য সবকিছুই হঠাৎ করে যেন একটা মুখ থুবড়ে পড়ার মতন অবস্থা। এবং এসব দেখে বিশ্বের অন্যান্য যে শক্তিধর রাষ্ট্রগুলো তারাও বারবার বলছে যে বাংলাদেশ ভারতের মধ্যে এই সম্পর্ক হওয়া উচিত না। আমরা বলছিলাম যে এর পেছনে কি শুধু বাংলাদেশ ভারত নাকি আরো তৃতীয় কেউ খেলছে? দর্শক, বাংলাদেশ ভারত ঘোলাটে পরিবেশ চলছে। এই ঘোলাটে পরিবেশ নিয়ে দুই দেশই নানাভাবে নানা রকমের কথা বলছে। দুই দেশের জনগণের পক্ষ থেকে নানা রকমের কথা আসছে, দুই দেশের রাজনীতিবিদদের মুখ থেকে নানা ধরনের কথা আসছে। কিন্তু রাজনীতিবিদ, জনগণ, তাদের মুখ থেকে কি কথা আসলো সেই ব্যাপারগুলো চাইতে সরকারের মুখ থেকে কি কথা আসছে সেটা সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার। শোনা যাচ্ছে বাংলাদেশ ভারতের সাম্প্রতিক ইস্যুকে কেন্দ্র করে এমনও হতে পারে আগামী আইপিএলে আমাদের মোস্তাফিজুর রহমান, কাটার মাস্টার ফিজ, যিনি কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবেন বলে আমরা জানি এবং রেকর্ড 9,20,00,000 টাকায় তিনি বিক্রি হয়েছেন, কলকাতা নাইট রাইডার্স থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার ঘটনাও ঘটতে পারে। এবং সেই সব কিছুই একমাত্র বাংলাদেশ ভারতের বর্তমান সম্পর্কের প্রেক্ষিতে। বাংলাদেশ ভারত সম্পর্কের প্রেক্ষিতে অবশেষে এবার আনুষ্ঠানিকভাবে মুখ খুলল ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হলো বাংলাদেশ বিষয়ে তাদের অবস্থানের কথা। চলুন একটু জেনে দেখি ভারত কি বলছে বাংলাদেশ বিষয়ে। যখন দুই দেশের জনগণই উত্তেজিত, ক্ষিপ্ত, রাজনৈতিক ব্যক্তিদের কাছ থেকেও নানা ধরনের কথা হচ্ছে, তখন সরকার পর্যায়ে কি কথা হচ্ছে, ভারত কি জানালো বাংলাদেশ বিষয়ে। দর্শক, বলছিলাম ভারত বাংলাদেশ সম্পর্ক উত্তেজনার পর্যায়ে রয়েছে এবং কোনোভাবেই সেটা থামছে না। আমরা গতকালকেও শুনেছি ভারতে ব্যাপক বিদ্রোহ হতে, সহকারী হাই কমিশন একটা অফিসের সামনে গতকালকেও বিক্ষোভ হয়েছে। সব মিলিয়ে অন্যদিকে বাংলাদেশ ভারতে ভিসা কার্যক্রম বন্ধ করে দিয়েছে। সব মিলিয়ে উত্তেজনা যখন কমছে না, তখন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্তব্য আমরা পেলাম। বাংলা ট্রিবিউন এই শিরোনামটা করেছে। তারা বলছে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে যা বলল ভারত। কি বলল চলুন একটু জেনে দেখি। বাংলাদেশে এক হিন্দু ব্যক্তির সাম্প্রতিক হত্যাকাণ্ড নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের লক্ষ্য করে ধারাবাহিক সহিংস ঘটনাকে উদ্বেগজনক আখ্যা দিয়ে নয়াদিল্লি বলেছে, এ ধরনের সহিংসতা উপেক্ষা করা যায় না। একই সঙ্গে বাংলাদেশের শান্তিপূর্ণ পরিবেশে অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক নির্বাচন চায় ভারত। আবারও সেই একই কথা, একই অবস্থান। ভারত বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চায়, অর্থাৎ সব দলকে নিয়ে নির্বাচন চায়, যেটা বর্তমান সরকার কোনোভাবেই মেনে নিতে চায় না। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল আজকে মিডিয়া ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নে এসব কথা বলেছেন। রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশে সাম্প্রতিক যে ঘটনাগুলো ঘটেছে সে বিষয়ে আমরা সবাই অবগত। আমরা নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমাদের অবস্থান কি ছিল, কি হওয়া উচিত এবং বর্তমানে কি, সে বিষয়ে আমি নিয়মিত অবহিত করে আসছি। চরমপন্থীদের হাতে বাংলাদেশে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সহ সংখ্যালঘুদের বিরুদ্ধে অব্যাহত গভীর উদ্বেগের ব্যাপার, সেটাও তিনি বলছেন।
এবং এই যে ঘটনাগুলোকে বাংলাদেশে চরমপন্থীরা এটা করছে, সেভাবে শব্দচয়নটা এভাবে করছেন যে এটা চরমপন্থীদের কাজ। তিনি আরও বলেন, ময়মনসিংহে এক হিন্দু যুবকের নৃশংস হত্যাকাণ্ডের আমরা নিন্দা জানাই এবং প্রত্যাশা করি অপরাধীদের বিচারের আওতায় আনা হবে। মুখপাত্র রণধীর জাসওয়াল তিনি দাবি করেছেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদে সংখ্যালঘুর বিরুদ্ধে সহিংসতার 2900টির বেশি ঘটনার তথ্য স্বাধীন সূত্রে নথিভুক্ত হয়েছে। ভয়াবহ কথা বলছে তারা। দাবি করছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটেছে 2900টি। এই সংখ্যাটি কি বাস্তবসম্মত, কিংবা এই সংখ্যার ব্যাপারে বাংলাদেশ সরকারের অবস্থান কি? বাংলাদেশ সরকার কি এই সংখ্যাকে আমলে আনতে চায়, কিংবা এই সংখ্যাকে বৈধতা দিতে চায়? বাংলাদেশ সরকারের জবাব যখন আমরা জানবো তখন ব্যাপারটা ক্লিয়ার হব। এই ব্যাপারটা তিনি দাবি করছেন যে 2900-এর মতো ঘটনা ঘটেছে। ঠিক এই বিষয়টা নিয়ে আরেকটি গণমাধ্যম শিরোনাম করেছে কেমন দেখুন। তারা একটি আগুনের, অর্থাৎ ওই দীপু দাসকে পুড়িয়ে মারার সেই ছবি দিয়ে বিডি নিউজ 24 বাংলাদেশের আরেকটা গ্রহণযোগ্য সংবাদ মাধ্যম, তারা বলছে 2900 ঘটনাকে মিডিয়ার অতিরঞ্জন বলা যায় না সংখ্যালঘু নিয়ে ভারত। অর্থাৎ রণধীর জাসওয়াল এটাও দাবি করছেন যে 2900 যে ঘটনা ঘটেছে সেই ঘটনাকে আপনি মিডিয়ার অতিরঞ্জন বলে উড়িয়ে দিতে পারেন না। যদি বাস্তবতা না থাকে তাহলে মিডিয়া এভাবে অতিরঞ্জন করতে পারে না, সেই ব্যাপারটা তিনি দাবি করছেন। তিনি বলেছেন যে এর মধ্যে হত্যা, অগ্নিসংযোগ ও জমি দখলের ঘটনাও রয়েছে। অর্থাৎ 2900 যে ঘটনা ঘটেছে, 2900 জনকে মারার ঘটনা ঘটেনি। তিনি বলছেন যে এর মধ্যে হত্যাকাণ্ড যেমন রয়েছে, অগ্নিসংযোগ রয়েছে এবং জমি দখলের ঘটনাও রয়েছে। এরকম বিভিন্ন ঘটনা মিলিয়ে সংখ্যালঘুদের উপরে নির্যাতন, সেই সংখ্যা 2900, সেটা দাবি করছেন তিনি বলেন এসব ঘটনাকে কেবল গণমাধ্যমের অতিরঞ্জন কিংবা রাজনৈতিক সহিংসতা বলে উড়িয়ে দেয়া যায় না। মানে এটাকে রাজনৈতিক সহিংসতা, যেমন আমরা দেখেছিলাম যে আমাদের প্রধান উপদেষ্টা বিদেশি একটি গণমাধ্যমে সংখ্যালঘু নির্যাতন ব্যাপারে তাকে যখন প্রশ্ন করা হয়েছিল তখন তিনি বলেছিলেন যে দিস ইজ নট সংখ্যালঘু নির্যাতন, এটা হিন্দু হিসেবে তাদেরকে মারা হচ্ছে না, এটা রাজনৈতিক কারণে হয়েছে। তারা হয়তো আওয়ামী লীগ করে, আওয়ামী লীগ হিসেবে কোনো অপকর্ম করেছে, সেই কারণে এই ঘটনাগুলো ঘটেছে, যেটা ঘটা উচিত না সেগুলো আমরা দেখছি, এভাবে তিনি বলার চেষ্টা করেছিলেন। অর্থাৎ সেগুলোকে রাজনৈতিক রং দেওয়ার একটা চেষ্টা ছিল বাংলাদেশের সরকারের পক্ষ থেকে। খুবই স্বাভাবিক, একটা ঘটনা ঘটে গেলে সেই ঘটনা থেকে যে কোনোভাবে যে কোনো ইস্যু দিয়ে তো সেই ঘটনা থেকে উতরাতে হবে এবং যুক্তি খণ্ডন করে উতরানোর একটা পর্যায় তৈরি করতে হবে। তা না হলেও তো ব্যাপকভাবে সেগুলো আন্তর্জাতিকভাবে অগ্রহণযোগ্য হবে এবং সরকারের উপরে চাপ আসবে। সেই কৌশলের অংশ হিসেবেই হয়তো বলা হয়েছে বিভিন্ন সময়ে যে এগুলো রাজনৈতিক কারণে হচ্ছে, এটা সংখ্যালঘু নির্যাতন নয়। সেটাকেই তিনি বলছেন যে এটাকে রাজনৈতিক প্রতিহিংসা কিংবা মিডিয়ার অতিরঞ্জন এটা বলে পার পাওয়া যাবে না। তবে গত কয়েকদিনে ভারতের রাজধানী দিল্লি, কলকাতা সহ বিভিন্ন স্থানে বাংলাদেশের মিশন এবং ভিসা সেন্টারগুলোর সামনে বিক্ষোভ এবং সহিংসতার যে ঘটনা ঘটেছে, ভারতীয়রা যে ঘটনাগুলো ঘটিয়েছেন সেই ব্যাপারে রণধীর জাসওয়াল কোনো মন্তব্য করেননি। অর্থাৎ নিজের দেশে যে ঘটনাগুলো ঘটেছে, বিক্ষোভ হয়েছে, বাংলাদেশের হাই কমিশনের সামনে বিক্ষোভ হয়েছে, হুমকি দেওয়া হয়েছে, সেই ব্যাপারগুলো তিনি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন, সেটাও বাংলা ট্রিবিউন বলছে। হিন্দু হত্যাকাণ্ডের বিষয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারও হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে। এক বিবৃতিতে সরকার বলেছে তারা কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড, গণপিটুনি বা সহিংসতা সমর্থন করে না। তবে একই সঙ্গে অন্তর্বর্তী প্রশাসন জানিয়েছে রাজবাড়ির ঘটনাটি সাম্প্রদায়িক হামলা নয়। অর্থাৎ গতকালকে রাজবাড়িতে এক হিন্দু যুবককে যে গণপিটুনি দেওয়া হয়েছে সেটা রাজনৈতিক ঘটনা না কিংবা গণপিটুনির ঘটনা নয়, সেটা চাঁদাবাজি করতে গিয়ে গণপিটুনিতে মারা গেছে, এই ব্যাখ্যাটা সরকারের পক্ষ থেকে দেয়া হয়েছে।
সব থেকে ইম্পর্টেন্ট পার্ট আমার মনে হয়েছে যে রণধীর জয়সওয়ালের বাংলাদেশ নিয়ে আজকে সব থেকে বেশি কথা বলেছেন, এবং সব থেকে ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাংলাদেশে প্রত্যাবর্তন নিয়ে এক প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তিনি বলেছেন, ভারত বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পক্ষে। এসব বিষয় সেই প্রেক্ষাপটেই দেখা উচিত। অর্থাৎ তিনি তারেক রহমানের দেশে ফেরাটাকে অংশগ্রহণমূলক, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন, অবাধ সুষ্ঠু নির্বাচনের একটা প্রক্রিয়া শুরু হয়েছে সেটা হিসেবে ব্যাখ্যা করার চেষ্টা করছেন। তারেক রহমানের ফেরার সঙ্গে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন যেটা ভারত চাইছে সেটার সম্পর্ক কি? তাহলে কি ব্যাপারটা এরকম যে তারেক রহমানের সঙ্গে গতকালকে যেমন অতি উৎসাহীরা, বিএনপিরও অনেক অতি উৎসাহী থাকে না, অতি উৎসাহীরা তারেক রহমানের সমালোচনা করার চেষ্টা করেছেন যে তারেক রহমান তার বক্তব্যে ভারত বিরোধী কোনো বক্তব্য দিলেন না কেন? এই অতি উৎসাহীরা বোঝে না যে রাষ্ট্র চালাতে হলে প্রতিবেশীদের সঙ্গে সহিংস সম্পর্ক তৈরি করে রাষ্ট্র চালানো যায় না, প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করেই রাষ্ট্র চালাতে চায়। এই পজিটিভ ব্যাপার ব্যাখ্যা যেমন রয়েছে, আবার অনেকে এটাকে নেগেটিভলিও উপস্থাপন করার চেষ্টা করছেন যে তারেক রহমানের ফেরার সঙ্গে ভারতের সঙ্গে সম্পর্ক স্থাপনের একটা ব্যাপার নিশ্চয়ই রয়েছে ব্যাকডোরে, এবং সেই সম্পর্কের ভিত্তিতেই তার ফেরাটা আরো অর্থপূর্ণ হয়েছে, বাস্তবসম্মত হয়েছে, এবং নিশ্চিত করেই এখানে তারেক রহমানের প্রতি ভারতের একটা সিগন্যাল রয়েছে। সেটা ভিন্ন বিতর্ক, বিএনপির লোকজন হয়তো এই ব্যাপারটাকে অন্যভাবেও দেখতে পারেন, সেটা ভিন্ন বিতর্ক, সেই বিতর্কে যেতে চায় না। কিন্তু রণধীর জয়সওয়াল যেটা বলছেন যে তারেক রহমানের ফেরাটাও সামগ্রিক এই যে পরিস্থিতি, অবাধ, সুষ্ঠু এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন, সেই প্রেক্ষাপটেই এটাকে দেখতে হবে। তার মানে এই ফেরাটার সঙ্গে সুষ্ঠু, অবাধ, অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের টার্মটা লুকিয়ে আছে। সত্যিই কি তাই? একটা বড় প্রশ্ন। কিন্তু বাংলাদেশের দৈনিক প্রথম আলো এবং ডেইলি স্টারে হামলা সম্পর্কিত প্রশ্নের জবাবে তিনি বলেছেন, বাংলাদেশ নিয়ে ভারতের অবস্থান শুরু থেকে স্পষ্ট এবং ধারাবাহিক। ভারত বাংলাদেশের মানুষের সঙ্গে আরও দৃঢ় সম্পর্ক চায় এবং দেশটিতে শান্তি ও স্থিতিশীলতার পক্ষে। তিনি বলেন, বাংলাদেশের শান্তিপূর্ণ পরিবেশে অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক নির্বাচন চায়। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অন্তর্ভুক্তিমূলক, অংশগ্রহণমূলক নির্বাচন চাই। এই আজকের একটা সংবাদ সম্মেলনে বাংলাদেশ প্রসঙ্গে রণধীর জয়সওয়াল অন্তত 4 বার এই এক কথা বলেছেন। একই কথা 3-4 বার যখন বলেন তখন সেই কথাটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তার এই ব্যাপারটা যেমন খুবই গুরুত্বপূর্ণ, তেমনি তারেক রহমানের ফেরার সঙ্গে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের সম্পর্ক এবং প্রেক্ষাপট খোঁজা, এই বক্তব্যটা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি তার বলা যে সংখ্যাটা 2900 সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটেছে, যার মধ্যে হত্যা, অগ্নিসংযোগ, জমি দখল, এটা ওটা অনেক কিছু রয়েছে, সেই সংখ্যাটা আমাদের জন্য উদ্বেগজনক। এই সংখ্যাটা সত্য নাকি মিথ্যা আমার মনে হয় বাংলাদেশ সরকারের স্পষ্ট ব্যাখ্যা দিয়ে ভারত সরকারকে জানিয়ে দেওয়া উচিত যে আপনারা যে সংখ্যাটা বলছেন এই সংখ্যাটা সত্য, আইদার সত্য, অথবা আপনারা যেটা বলছেন সেটার ধারে কাছেও সংখ্যা নেই, সংখ্যাটা এইটা 5টা, 10টা, 20টা, 100টা, 200টা, 500টা, যে কোনো একটা সংখ্যা বাংলাদেশ সরকারের আমার মনে হয় নিশ্চিত করে বলা উচিত, যেন এই কনফিউশনগুলো তৈরি না হয় ভবিষ্যতে। দর্শক, আপনার ভাবনা কি এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।